স্যার হয়ে গেছে। খাতাগুলো সবার সামনে আনো, খাতাগুলা ইয়ের সামনে ধরো। ইফরাতের খাতা দেখলাম, সাদিয়ার দেখলাম, সাদিয়ার খাতা দেখলাম। বাকি সবার কই লেখা হয়নি এখনো? তাসনিমের দেখলাম। ওকে, তাসনিমের দেখলাম। আচ্ছা, এখন আমি এই প্রশ্নগুলোর উত্তর, ইফরাত তুমি প্রথমটার উত্তর বলো। যাদের হয়নি তারা ক নম্বরের উত্তর বলো ইফরাত। 4-এর ক। গ্রাম বাংলার নদী, নদীর জল, সারি সারি নৌকার ছবি আমাদের চেনা। এবার সাদিয়া খ নম্বর বলো। নদীর পাশে জারুল গাছ, দুটি হলুদ পাখি, আমাদের দেশের এরকম একটি ছবি টাকা দিয়ে কেনা যায় না। বাংলাদেশের প্রকৃতি, তাই তো? বাংলাদেশের প্রকৃতি ঠিকই আছে, এটাই লিখতে হবে। স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? গ নম্বর তাসনিম। নানান কাজে নানান দেশের মানুষ, মানুষের মাঠে যাওয়া, হাটের মানুষের হাটে যাওয়া দেখে ছেলেটির সারাটি দিন কেটে যায়। আচ্ছা, ইফরাত সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? সব মিলে এক ছবি বলতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে। স্বদেশ কবিতায় একটি ছেলে বাংলাদেশের নদ-নদী, গাছপালা, পশু-পাখি, পাহাড়, সবুজ মাঠ-ঘাট ও নানান পেশার মানুষের ছবি এঁকেছে মনে মনে। এ ছবি আসলে বাংলাদেশের। ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে বাকি যারা আছে তারা শুনতে পেয়েছো তো? তোমাদের লেখা হয়নি কেন এখনো? তাহলে আর আমার হয়ে গেছে। হয়ে গেছে, বলো ক নম্বর বলো। রিসাই। স্যার কত নম্বর? ক ক। গ্রাম বাংলার নদীর জোয়ার, সারি নৌকার ছবি আমাদের চেনা। স্যার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা এই যে অনুশীলনীর স্বদেশ কবিতা এবং তার অনুশীলনীর যাবতীয় কাজগুলো শেষ করলাম নাকি? কোনো কাজ কি বাকি স্যার আছে? স্যার কোনো কাজ বাকি না আছে? স্যার বাকি নেই। জি স্যার। রচনাটা কি জি না লিখেছো? স্যার। রচনাটা লিখেছো? জি স্যার লিখেছি। আচ্ছা, রচনাটা লিখে না থাকলে তারপর আবার লিখবে। এটা আমাদের দেশ, এই রচনাটা কিন্তু অনেক সময় আমাদের জন্য, আমাদের দেশ রচনা তো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে স্বদেশ কবিতাটা আমরা পড়লাম এবং স্বদেশ কবিতার যাবতীয় কাজ আমরা শেষ করলাম। এখন আমি একটু একটা দেখাবো, তোমরা একটু ওয়েট করো।
দেখা যাচ্ছে কিছু? জি স্যার। শোনা যাচ্ছে? স্যার, জি স্যার। আচ্ছা, ওকে। স্যার, দেখতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি। জি স্যার। আমরা এখন স্বদেশ কবিতার আবৃত্তিটা শুনবো, ঠিক আছে? স্বদেশ কবিতার আবৃত্তি শুনবো, একটু তোমরা ভালো করে শুনবে, মনোযোগ দিয়ে। স্বদেশ, আহসান হাবীব। এই যে নদী, নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলের সারা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে তখন, এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ। দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি। নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। তাহলে আবৃত্তিটা শুনলে? জি স্যার। আচ্ছা, স্বদেশ, আরেকবার ইয়ে করবো, আরেকবার স্বদেশ, খুব ভালো করে খেয়াল আহসান করবে। হাবীব। এই যে নদী, নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে। দেখে দেখে একটি ছেলের সারা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে তখন, এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ। দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি। নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। স্বদেশ, আহসান হাবীব। তাহলে শুনেছো, আবৃত্তি শুনেছো? স্যার। তাহলে এইভাবে কি এখন তোমরা কিভাবে আবৃত্তিটা করলো শুনতে বেশ ভালোভাবে শুনেছো না? তাহলে আবৃত্তি কিন্তু এইভাবেই করতে হবে। কবিতা কবিতা পড়া একরকম করা, আর আবৃত্তি হলো আরেক রকম। একটু ছড়া গানটা আমরা একটু শুনি। এই যে নদী, নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে
মেরে দিন উঠিয়ে দিন কে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বাড়ি বাগান পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই এই ছবি নিচে না এই ছবি নিচে না কি শুনলে? জি স্যার, জি স্যার, ভালো লাগলো না? জি স্যার, তাহলে আমরা আমরা কি এখন কবিতা আবৃত্তি করতে পারবো? জি স্যার, জি স্যার, আচ্ছা, পারলেই ভালো। তাহলে তোমরা আবৃত্তিটা শুনলে স্যার। ভালোভাবে এটা আবৃত্তি করবে এবং বাড়িতে তোমরা অনুশীলন করবে। ঠিক আছে? আর এখন যেহেতু স্বদেশ কবিতা আমাদের কাজ শেষ হইলো, তোমরা কি করবে? তোমরা এই কবিতার যাবতীয় সবকিছু আবার বাসায় বসে পড়বে, যেহেতু পরে তোমাদের বাড়ির কাজ আসবে। স্কুল লকডাউন চলে গেলে, স্কুল খুললে এই বাড়ির কাজ কিন্তু এই অনুশীলনী দিয়ে হবে। ঠিক আছে? এই অনুশীলনীটাই তোমাদের বাড়ির কাজ। তাহলে তোমরা এই অনুশীলনটা ভালো করে করবে। ঠিক আছে? তাহলে বাংলা ক্লাস এখানে শেষ করব। তোমরা এবার ইংরেজি বইটা নাও। গতদিন আমরা হোম ডিস্ট্রিক্ট মেহেরপুর সম্পর্কে জেনেছিলাম, তাই না? জেনেছিলাম। জি স্যার। আজকে আমরা তারই আলোকে আমাদের কাজ আছে। তাহলে ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের কাজ হলো, এখানে আসলে আমাদের পাঠটা কি হবে? আজকে হবে আমাদের, এখানে ঠিক করে নেই আমি, ই থেকে জি পর্যন্ত। এটা হবে পাঠটা 6-7, ই থেকে জি। ই থেকে জি। পেজ কত? 40। ঠিক আছে? এটা আমাদের আজকের কাজ। তাহলে প্রথমেই আমরা দেখি, দেখতে পাচ্ছ? বলছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, ইউজ দ্য ইনফরমেশন অ্যাক্টিভিটি ডি। তার মানে একটা কম্পোজিশন লিখতে হবে তোমার নিজ জেলা সম্পর্কে, যে ইনফরমেশনটা তুমি ডি থেকে পেয়েছো। যে আমরা ডি এর কাজ করেছি না গতদিন, সেই ডি এর কাজ অনুযায়ী তোমরা একটা কম্পোজিশন লিখবে। সেটা হলো অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে। তাহলে লিখতে পারবে? পারবে না লিখতে নাকি? গতদিনে যেটা যদি গতদিন যেটা ছিল সেটার উপরে আলোচনার উপরে লিখতে শুরু করো। রাইট এ শর্ট অ্যাবাউট, হ্যাঁ, ইউর হোম ডিস্ট্রিক্ট। তোমরা উপরে লিখবে মাই হোম ডিস্ট্রিক্ট। মাই হোম ডিস্ট্রিক্ট লিখে শুরু করো। মাই হোম ডিস্ট্রিক্ট লিখে শুরু করো। শর্ট কম্পোজিশন লিখবে হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে।
ঢাকা থেকে কত দূরে ওটা দেখার দরকার নেই।
কি কদ্দূর হলো? তো আছে। একটু আছে। তো অনেকেরই হয়েছে, তা আমি দেখি। আসলে আমি গতকাল যেটা লিখেছিলাম দেখো, যে আমি যদি এইভাবে লিখি দেখো, দি নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ মেহেরপুর। It is the smallest district located in the northwestern part of Bangladesh. According to Doctor Ashraf Siddiqui, it got its name after the 16th century dervish Meher Ali Shah. The interesting places in my home district are the Muzimnagar Sriti Saudha, Amdobi Nilkuti, Ballapur Mission, Atkhabar of Karparganga, DC Eco Park, Bhatpara Nilkuti, Shaharbati Nilkuti, Gosaidubhi Mosque at Koromdi, Baradi and Chitla Agricultural Farm, Meherpur Government College. The Dervish Meher Ali Shah, the Bengali saint and songwriter Balaram Hari, the writer and Islamic preacher Sheikh Jamiruddin are some famous people from my home district. I like the people and the interesting places in my home district. I am very proud of my home district. ঠিক আছে? জি স্যার। এটাকে আরেকটু ছোট ছোট করে দু একটা এই বাদ দিয়ে যদি লিখতে পারি লিখবো, এটাই সুন্দর হবে। তাহলে এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এটা যদি না হয়ে থাকে পরবর্তীতে জি তোমরা স্যার। এটা অনুযায়ী স্যার হয়ে গেছে। লিখবে। ওকে? আচ্ছা, ওকে। তাহলে স্যার এখন হয়ে গেছে। আমাদের পরবর্তী কাজ দেখি। আচ্ছা, কিছু ওয়ার্ড আমি এখানে লিখেছি, কিছু ওয়ার্ড লিখেছি, তাই না? জি এই স্যার। ওয়ার্ডগুলোর প্রনাউন্সিয়েশন কি হবে? আমি বলি, প্রনাউন্সিয়েশন গুলা বলি। দি, দি, দে, দে, দেয়ার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দ্যাট। তারপরে দি, দে, দেয়ার, দিস, দ্যাট। তাহলে প্রনাউন্সিয়েশন গুলা তোমরা শুনতে পেলে? জি স্যার। তাহলে এখন কিছু দেখো, কিছু জি স্যার। কিছু আমি আরো কিছু প্রনাউন্সিয়েশন শোনাচ্ছি। দিস, দ্যাট, দিজ, দোজ, দে, দেয়ার, এটাও দেয়ার, দেম, ব্রাদার, মাদার, ফাদার, আদার, অলদো।
তাহলে অনেকগুলা আমরা এখানে প্রনাউন্সিয়েশন শুনলাম অনেকগুলো ওয়ার্ডের, তাই না? তাহলে এইখানে যে টিএইচ, এই টিএইচ এর প্রনাউন্সিয়েশনটা আমরা বাংলায় কি করলাম? দ দ। তাহলে দটা আমরা কিভাবে উচ্চারণ করব? দ। তার মানে আমাদের জিহ্বার যে জিহ্বার মাথাটা কি করবে? আলতোভাবে এই যে দুই পাটি দাঁত আছে না, দুই পাটি দাঁতের মাঝখানে একটু স্পর্শ করবে। দ দ। জিহ্বাটার মাথা কি হবে? দুই পাটি দাঁতের মাঝখানে একটু আলতোভাবে স্পর্শ করবে। দ দ দ। ঠিক আছে? তাহলে এবারে তোমরা দটা উচ্চারণ করো তো, দ। তাহলে দ উচ্চারণ কি হবে? দ। বলো বলো। দত দ দ। তাহলে আমাদের এই যে কিছু ওয়ার্ড দেখলাম, ওয়ার্ডে আমরা উচ্চারণটা পেলাম। টিএইচ এর উচ্চারণ কি পেলাম? টিএইচ এর উচ্চারণ কি পেলাম? দ দ দ। ঠিক আছে? টিএইচ এর উচ্চারণ হলো আমাদের দ। আচ্ছা, ওকে। আমরা আরো এবার দেখি, আমরা আমাদের এবার আমরা এখানে একটু আমরা লুক লিসেন এন্ড সে, লুক লিসেন এন্ড সে। আচ্ছা, তাহলে তোমরা খেয়াল করো। লুক এট দিস, লুক এট দ্যাট, দ্যাট, লুক এট দিস, লুক এট দোজ, টাচ ইউর ears and touch your nose. Again, look at these, look at that, look at these, look at those, touch your ears and touch your nose. Again, look at that, look at these, look at those, look at these, clap your hands and touch your knees. তাহলে এখন তোমরা বলতে পারবে? জি স্যার। তাহলে তোমাদের বই নাও, বই নিয়ে বলো। সাদিয়া বলো। Look at this. Look at this. Touch your nose. Look at that. Look at this. Tap your hands and touch your knees. এখানে আমাদের যে এটা খেয়াল করি আমরা, একটা আছে দেখো THIS, দিস, আর একটা আছে THESE। তাহলে দুইটার উচ্চারণে কিন্তু একটু পার্থক্য আছে। একটা হলো দিস, মানে একটু আস্তে ছাড়তে হবে, দিস। আর এটা হলো দিস, মানে দয় হ্রস্বইকার আর দয় দীর্ঘইকার। হ্রস্বইকার উচ্চারণ একটু কম হয় আর দীর্ঘইকার উচ্চারণ একটু বেশি হয়। তাহলে দিস, 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 দিস। ওকে? জি স্যার। একটু লম্বা উচ্চারণ করতে হবে। THESE দিজের একটু লম্বা উচ্চারণ হবে, আর THIS এর এটা হবে আস্তে, মানে একটু কম উচ্চারণ হবে। দিস, 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 দ্যাট, দোজ, দ্যাট, দোজ। ওকে? জি স্যার। তাহলে তাসনিম বলো, তাসনিম সে। Look at this. Look at that. Look at this. দিস, দিস, একটু একটু টেনে বলবা। লুক এট দিস। ওকে। পরে Look at this. Look at those. Touch your ears and touch your nose. Look at that. Look at this. Look at those. Look at this. Clap your hands and touch your knees. ওকে। ইফরাত। Look at this. Look at that. Look at this. Look at those. Touch your ears and touch your nose. Look at that. Look at this. Look at those. Look at this. এটা Clap your hands and এই দিসটা উচ্চারণ করে একটু লম্বা করে করবা। দিস,
দিস আর দিস, 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 একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা রেহান, রেহান আলপনা, আলপনা, আচ্ছা তারপরে তাহলে যেগুলো আমি আরেকবার বলি, তোমরা খেয়াল করো। লুক এট দিস, লুক এট দ্যাট, look at these, look at those, touch your ears and touch your nose, look at that, look at this, sorry, look at that, look at this, look at those, look at these, clap your hands and touch your knees। তাহলে আমরা এখানে পেলাম টিএইচ এর উচ্চারণ সব দ হলো, তাই না? টিএইচ এর উচ্চারণ কি হলো? দ। আচ্ছা, সব সময় কি টিএইচ এর উচ্চারণ দ হয়? এগুলা দেখি তো এখানে, এই এই ওয়ার্ডগুলো উচ্চারণ করি তো। থ্যাঙ্কস, থ্যাঙ্কস, বাথ, থ্রি, থিঙ্ক, ম্যাথামেটিক্স। ঠিক আছে, তাহলে এখানে টিএইচ এর উচ্চারণ কি হলো? না, হ্যাঁ, টিএইচ এর উচ্চারণটা কি করলাম? থ্যাঙ্কস, তার মানে থ, 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 এটার উচ্চারণ কি হলো? থ। তাহলে এর আগে আমরা করলাম দ, এবার করছি থ। যেমন থ্যাঙ্কস, এটার উচ্চারণ কি? থ্যাঙ্কস। এটা কি? বাথ, থ। এটা কি? থ্রি, থ। এটা কি? থিঙ্ক, থ। ম্যাথ, থ। ওকে, ম্যাথমেটিক্স, থ। তাহলে এখানে উচ্চারণ হলো থ। তাহলে দেখলাম আমরা টিএইচ এর উচ্চারণটা দেখলাম দ, আবার টিএইচ এর উচ্চারণ থ আছে। তাহলে আমাদের কিন্তু এগুলো যদি না জানি, তাহলে আমরা তো কোথায় ত হবে, কোথায় থ হবে, এটা কোথায় দ হবে, কোথায় থ হবে, এটা বলতে পারবো না, তাই না? এখানে দেখো তো, এই এই এটা আমি একটু পড়বো, দেখো। আই থিঙ্ক আই হ্যাভ 33 টাকা, দিস আর মাই ফাদার্স ক্লথস। দেখো এখানে দেখো, আই থিঙ্ক, এটা হলো থ। আই হ্যাভ 30, থ, 3, থ, দিস মানে দ, আর মাই ফাদার্স, এখানে দ, টিএইচ দ, আর ক্লথস দ। তাহলে এখানে হলো সব থ, এখানে হলো সব দ। এবার একদম পড়ো তো এই দুইটা লাইন, ইফরাত পড়ো। শুনতে পাচ্ছ? I think I have 33 টাকা. These are my father's clothes. তাহলে দেখো, প্রথমে আমরা থ উচ্চারণ করলাম টিএইচ এর, এখন বলছি দ। দিজ আর মাই ফাদার্স ক্লথস, এখানে টিএইচ এর দ, ফাদারের টিএইচ এর দ, ক্লথের টিএইচ এর দ। আর ওইখানে থিঙ্কে টিএইচ থ, তারপর 30 টিএইচ থ, আর 3 টিএইচ থ। তাহলে দেখতে পেয়েছো তো উচ্চারণের কেমন ব্যাপার আছে। এবার এইটা এইখানে দেখো, এগুলা দিস, দিস থ্রি আর মাই ব্রাদার্স ফ্রেন্ড, and those 13 are my mother's friends. These three, these এখানে হলো টিএইচ দ, থ্রি থ, ব্রাদার্স দ, those এখানে দ, 13 এখানে থ, মাদার এখানে দ। তাহলে these three are my brother's friend and those 13 are my mother's friends। তাহলে আমরা টিএইচ এর উচ্চারণ দুই রকম পেলাম। পেলাম কি ধরনের হলো? একটা হলো থ, আর একটা হলো দ। থ আর দ। টিএইচ এর এর আগে আমরা পড়েছি টিএইচ এর উচ্চারণ থ, এখন আমরা দেখলাম টিএইচ এর উচ্চারণ দ। তাহলে এই উচ্চারণগুলো আমরা খেয়াল রাখবো, ওকে। এখন দেখো, বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ অন পেজ 34 উইথ দ্য দ সাউন্ড, টিএইচ সাউন্ড।
তার মানে 34 পেজ। বইয়ের 34 পেজ বের করো তো। 34 পেজ বের করেছো? জি স্যার। এখানে দেখো তো, এখানে একটু দেখো, এখানে শব্দগুলা খুব দ্রুত বের করো যে টিএইচ এর উচ্চারণ কোথায় দ আছে দেখো। প্রথমে খেয়াল করো, এ লং টাইম এগো হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5 দেয়ার, এখানে টিএইচ এর উচ্চারণ কি হয়েছে? তো দ। ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড বাট নো ওয়ান প্যানিক, এইখানে আছে টিএইসি দ। টিএইচ এর উচ্চারণ কি? তো এখানে অনেকে উচ্চারণ করে দা। কে দা উচ্চারণ করো? কেউ দা উচ্চারণ করো? এখানে দেখো টিএইসি, তারপরে আছে টিচার্স। আচ্ছা, এই টিচারের এই প্রথম অক্ষরটা ভাওয়েল না কনসোনেন্ট? স্যার বাবা। এই টিচারের প্রথম ওয়ার্ড লেটারটা ভাওয়েল না কনসোনেন্ট? 26টা লেটার আছে, তার মধ্যে 5টা হলো ভাওয়েল, এ ই আই ও ইউ, 5টা ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট। আবারও বলি, 26টা লেটারের মধ্যে 5টা হলো ভাওয়েল, এ ই আই ও ইউ, এই 5টা হলো ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট। তাহলে টিটা কি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। মানে আমরা এই যে বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলি না, বলি, ইংরেজিতেও সেরকম দুইটা ভাগ আছে, একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। তাহলে একটি হলো কনসোনেন্ট, যদি এই টিএইসি এই ওয়ার্ডটার পরে যদি যে শব্দটা থাকে সেটা যদি কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণ হয় দা, দয় জফলা আকার দ্য, দ্য। আর যদি ভাওয়েল থাকে তাহলে উচ্চারণ হয় দি, দি। তাহলে কি বললাম, যদি যেই শব্দটা থাকে মানে টিএইসি এর পরে যেই শব্দটা থাকে যদি তার প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে হয় এই টিএইসি এর উচ্চারণ হয় দা, দ্য, দ্য। আর যদি ভাওয়েল থাকে তাহলে উচ্চারণ হয় দি, দি। কখনো দা উচ্চারণ হয় না, দা না, দা, দি, দা, দি, দা, দি, দ্য, দি, এই উচ্চারণটা হলো এই। যখন কনসোনেন্ট তখন হলো দ্য, দ্য। আর যখন ভাওয়েল তখন উচ্চারণ হলো দি। যদি শব্দটা ভাওয়েল হয় তাহলে উচ্চারণ হয় দি। তাহলে এখানে সবগুলাই তাহলে আর কোথায় আছে? দ্য টিচার্স, দ্য স্টুডেন্টস, তারপরে আছে কোথায়? দ্য ফায়ার ফাইটার্স, দ্য ফায়ার, দ্য ফায়ার ফাইটার্স। এইখানে আছে থট, এই দেখো আছে এই যে থট, হি থট, এখানে হলো থ, তাই না? এখানে থ। আর কোথায় থ আছে কিনা দেখো তো। আর কোথায় টিএইসি আছে দেখো। দা হ্যাঁ, শুধু দ, দ, দা না, দ। যদি কনসোনেন্ট হয় তাহলে হবে দ্য, দয় জফলা আকার, সেই উচ্চারণটা হলো দ্য। আর যদি ভাওয়েল হয় তাহলে হবে দি। আর টিএইচ ইউআই, এখানে কি উচ্চারণ হবে? দে, 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 টিএইচ ইউআই, দে। ঠিক আছে? আর হলো দেয়ার, 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 দেয়ারও আছে এখানে, দেম, এখানেও টিএইচ, এখানে অনেকগুলাই আছে, তাই না? তাহলে আমরা কি এই উচ্চারণগুলো ঠিক করে দেখতে পারলাম টিএইচ এর উচ্চারণ? তাহলে টিএইচ এর উচ্চারণ দ আর থ, টিএইচ এর উচ্চারণ হচ্ছে দ আর থ। ওকে, এবার তোমরা কাজ করবে আজকে 38 পেজের, 38 পেজের যেই তোমাদের পড়াটা আছে সেইখান থেকে তোমরা বের করবে যে টিএইচ সাউন্ড কোথায় কোথায় আছে, সেই ওয়ার্ডগুলো তোমরা লিখবে। 10টা ওয়ার্ড লিখবে, 10টা ওয়ার্ড লিখবে।
হ্যাঁ, টিএইচ এর উচ্চারণ দ অথবা থ যাই থাকুক না কেন, এই সাউন্ডটা কোন শব্দে আছে সেই শব্দটা লিখবে। ওকে। এখন এই যে এইখানে এইখানে এই যে দেখো, এখানে খেয়াল করে দেখো, এই 38 পৃষ্ঠায় এই যে দেখো, এই যে এরিয়ার আগে একটা টিএইচই আছে, এটার উচ্চারণ কি হবে? এরিয়ার আগে টিএইচই আছে, তাহলে এখানে উচ্চারণ কি হবে? দ। না, দি। দি, এটা হবে দি, কারণ না, টিএইচ এর উচ্চারণ দ হবে, কিন্তু এখানে এই শব্দটার উচ্চারণ হবে দি, কারণ এখানে ভাওয়েল আছে, এরিয়া, এরিয়ার আছে, এ হলো ভাওয়েল, তার জন্য এর উচ্চারণ হবে দি। এখানে কিন্তু দা হবে না, দেয়া হবে না, এখানে হবে দি। ওকে, জি স্যার। এটা মনে রাখতে হবে, দে আর দি, দে আর দি। আর যদি এটা পুরা যখন থাকে তখন আমরা উচ্চারণ করি দি, মানে দীর্ঘইকার, দ দীর্ঘইকার, দি, তিনটা উচ্চারণ করা হয়, দে, দি, আর হলো দি। তাহলে তোমরা বুঝতে পারলে আজকে আমাদের যা কাজ ছিল সেই কাজগুলো তোমরা বুঝতে পারলে? জি স্যার। ওকে, তাহলে ইংরেজির কাজ শেষ, এখন আমরা যাব গণিতে। তোমরা গণিত বই বের করো, গণিত বই সামনে রাখো, আমি যখন খুলতে বলবো তখন খুলবে। আজকে আমাদের কাজ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, 48 পৃষ্ঠা। আজকে আমরা কাজ করব 48 পৃষ্ঠার, একটু খেয়াল করো। এটা হিসাব করি, 10/9 ভাগ 8, এটাকে আমরা কিভাবে হিসাব করতে পারি দেখি। আচ্ছা, এখানে বলছে আমরা হিসাবের শেষে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। রাজু বলছে, দেখো আমরা কি শিখেছিলাম না, কি শিখেছিলাম? লব উপরে থাকবে আর হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার দেখো এখানে 10 হইলো আর 9 8 72, তাহলে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলো, 2 দিয়ে ভাগ করা হলো, লবকে 2 দিয়ে ভাগ, হরকেও 2 দিয়ে ভাগ, তাহলে 10, 5 2 10 আর 36 2 72, তাহলে 36/5 হলো এর ফল, উত্তর। আচ্ছা, এবার মিনা বলছে না আমরা হিসাবের সময় এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, হিসাবের সময়ই করব। তাহলে এখানে হচ্ছে দেখো, এই যে একইভাবে যে লব উপরে হলো আর হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ হলো, এবার এখানে একইভাবে 5 2 10 4 2 8, তার মানে 36/5। তাহলে আমাদের এইখানে এই দুইটা পদ্ধতির কোনটা আমাদের জন্য সোজা হবে? রাজুর পদ্ধতি না মিনার পদ্ধতি? বিনা বলছি। তাহলে আমরা আমরা দুই পদ্ধতিতে করতে পারি, যার যেটা সুবিধা, কিন্তু এই সুবিধা হলো এটাতে বেশি, মিনার পদ্ধতিতে সুবিধা বেশি, তাহলে আমরা এই পদ্ধতিতেই কাজ করব। তাহলে এবার তোমরা বই বের করো, তোমরা বই বের করে তোমাদের কাজ শুরু করো। জি স্যার। 46 পৃষ্ঠার, 46 পৃষ্ঠা, সরি কত পৃষ্ঠা, 48 পৃষ্ঠা, 48 না 49, 49 পৃষ্ঠা, স্যার সরি 49। 49 পৃষ্ঠা, এই কাজ করো, 49 পৃষ্ঠা। এখানে তাহলে আগে কি আমি ভুল লিখেছি নাকি? 49 পৃষ্ঠা হবে।
আমরা দেখি একটা একটা করে। দেখো, 3/2 ভাগ 4 প্রথমে, তাই না? 3/2 ভাগ 4, তাহলে লব উপরে থাকলো 2 আর 4 হলো হরের সাথে গুণ হলো। এবার এখানে লঘিষ্ঠ আকার হলো 2 একে 2, 2 2 এ 4, তাহলে 6/1 হয়েছে। এটা 1 নম্বর হলো। এবার 2 নম্বর, দেখো তো 2 নম্বর হয়েছে কিনা, মিলাও। 7/3, এখানে হলো, এখানে 14/1 হয়েছে। এবার দেখো 3 নম্বর হয়েছে। 4 নম্বর মিলছে তো, না ভুল হচ্ছে? মানে খেয়াল করে দেখবে এইখানেও কোনো সমস্যা আছে কিনা দেখবে। এবার দেখো এটা হয়েছে। হ্যাঁ, তারপরেরটা, তারপরেরটা হয়েছে। তারপরে, তারপরে তারপরে ঠিক আছে। এবার তারপরে আছে এখানে হলো 2 এর হলো 1 থেকে 8 পর্যন্ত হলো। এবার 3 আর 4, 3 আর 4 করতে হবে। প্রথমে গাণিতিক বাক্য লিখবে, তারপরে সমাধান করবে। 3 আর 4 করো। বলো। কোন জায়গায়? 3 এর জায়গায় 5 হবে, তাই তো? এইবার তো ভুল ধরতে পেরেছো, তাই না? তা সবাই তো হয়েছে হয়েছে বললো যে। এখানে কত হবে? 3। ও 5, 5ই তো ছিল, সরি। এখানে 5ই ছিল না, এইখানে হবে 5, তাই না? এখানে 5 হবে। ও, তখন বললে না এইখানে 5 হবে, এখানেও 5 হবে তাইলে নাকি? হ্যাঁ, এইবার ঠিক আছে। ওকে। এই যে 9/8 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? এর আগে গাণিতিক বাক্য লিখবে, তারপরে সমাধান করবে। তো গাণিতিক বাক্য কি হবে? 9/8 ভাগ 5, তাই তো? এবার এটা সমাধান করো একই নিয়মে।
হয়েছে নিশ্চয়ই নাকি? জি স্যার। এ তো সমাধান, তাই তো? স্যার। জি স্যার। 45 ভাগের 8 হয়েছে। স্যার 45 হলো। আচ্ছা, তাহলে এবার আমরা কি লিখবো? লিখবো অতএব প্রত্যেকে 45 ভাগের 8 লিটার দুধ পাবে, তাই তো? এই কথাটা আমাদের শেষে লিখবো, উত্তর 45 ভাগের 8 লিটার। ঠিক আছে? স্যার। এরপরে এরপরে পরেরটা, 5/3 বর্গমিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে? তাহলে 2 ডেসিলিটার রং দ্বারা যদি এত বর্গমিটার, তো 1 ডেসিলিটার দিয়ে তাহলে তার অর্ধেক, তার মানে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? তাহলে গাণিতিক ব্যাখ্যা হবে এটা। এবার এটা সমাধান করো। স্যার হয়ে গেছে সমাধান। হয়ে গেছে? তাহলে দেখো, জি স্যার। 10/3, স্যার 10 মিনিট। তাহলে অতএব 10/3 বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে। উত্তর 10/3 বর্গমিটার। তাহলে সব ঠিক মতো করতে পারলাম, বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে পরবর্তীতে বাড়ির কাজ, এই যে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্যার নিয়েছি। আচ্ছা, ওকে, এই কাজটা তোমরা বাসায় করবে। তাহলে আমরা গণিতের কাজ এখানে শেষ করব। গত বৃহস্পতিবারে বাড়িতে দেখবেন। আচ্ছা, ওটা পরে আরেকদিন দেখবো। আচ্ছা, এটা তো তোমাদের নিজেদের তৈরি করতে বলেছিলাম নাকি? জি স্যার। আচ্ছা, ওটা পরে দেখবো। আচ্ছা, এবার এটা তোমরা করে নেবা। আচ্ছা, আমি গণিতের কাজ এখানে শেষ করলাম। এবার আমরা, তোমরা বিজ্ঞান বইটা সামনে নাও। বিজ্ঞান বই নাও। বিজ্ঞান বইটার নাম আমি যখন বের করতে বলবো তখন বের করবে। আজকে আমরা পড়ব অধ্যায় 6, সুস্থ জীবনের জন্য খাদ্য, পাঠ 4, পাঠ্যাংশ হবে খাদ্য সংরক্ষণ। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? ও সরি, দাঁড়াও, আমি এখনো এবার দেখা যাচ্ছে? এবার কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের অধ্যায় সুস্থ জীবনের জন্য খাদ্য, পাঠ্যাংশ খাদ্য সংরক্ষণ, আর পেজ হলো 43 পেজ, মানে 43 পেজের আমরা আজকে কাজ করব। তাহলে এখন তোমরা বই বের করো না, আমি যখন বলবো তখন বের করবে, তার আগে না। আচ্ছা, এই জন্য আমরা আজকে কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। তাহলে যখনই আমাদের খাদ্য সংরক্ষণের কথা আসে, তখন খাদ্য সংরক্ষণ কি এটা আমাদের বলতে হবে। আসলে খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায়? খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায় একটু ভাবো তো। খাদ্য সংরক্ষণ এই কথাটা দ্বারা কি বোঝায়, কিছু বুঝো? মানে অনেক দিনের জন্য খাবার সংরক্ষণ করা। খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায়? তো অনেক দিনের জন্য খাদ্য
জমা করে রাখা, নাকি সংরক্ষণ করলে তো সংরক্ষণে জমা করে রাখা। জি। এই খাদ্য সংরক্ষণ বলতে আমরা কি বুঝি? যে ভবিষ্যতের জন্য খাদ্য জমা করে রাখা, নাকি খাদ্যের যাতে অপচয় না হয়, হ্যাঁ, খাদ্যের যাতে আহ, নষ্ট না হয়, সেজন্য আমরা কি করি? খাদ্য সংরক্ষণ করে। খাদ্য খাদ্যকে জমা রাখি। এই খাদ্য জমা রাখাটাই হলো খাদ্য সংরক্ষণ, তাই না? খাদ্যকে জমা রাখা হলো খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণ কি? খাদ্যদ্রব্যকে খাদ্য খাদ্যদ্রব্যকে অপচয় রোধ ও ভবিষ্যতের দ্রুত জন্য পচন থেকে জমা রক্ষা। রাখার জন্য খাদ্য সংরক্ষণ বলে। আমি বলি একটু। খাদ্যদ্রব্যকে অপচয় রোধ ও দ্রুত পচন থেকে রক্ষা করার পদ্ধতি হচ্ছে খাদ্য সংরক্ষণ। তাহলে কি বললাম, সবাই শুনতে পেয়েছো? জি। খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্যকে অপচয় রোধ ও দ্রুত পচন থেকে রক্ষা করার পদ্ধতি হচ্ছে খাদ্য সংরক্ষণ। তাহলে কি বললাম? খাদ্যদ্রব্যের অপচয় রোধ ও দ্রুত পচন থেকে রক্ষা করার পদ্ধতি হচ্ছে খাদ্য সংরক্ষণ। তাহলে এখন বলতে পারবে না খাদ্য সংরক্ষণ কি? জি স্যার। বলো তো একজন। খাদ্যদ্রব্যকে কি? খাদ্যদ্রব্যের অপচয় রোধ, মানে যাতে নষ্ট না হয়, এবং দ্রুত পচন থেকে রক্ষা করার পদ্ধতি হচ্ছে খাদ্য সংরক্ষণ। এখন তোমরা বলতে পারবে নিশ্চয়ই। ঠিক আছে, এবার আমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি, দেখো কি কাজ করতে হবে। নিজের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। এখানে খাদ্য ছক তৈরি করলাম। আচ্ছা, একটা নিয়ে আলোচনা করি আমরা। মাংস, গরু, মুরগি, মাছ কিভাবে সংরক্ষণ করা যায় বলো তো? ফ্রিজে বরফে রাখা। মাংস বরফে রেখে সংরক্ষণ করা যায়। আচ্ছা, ওকে। মাছ, মাংস বরফে রেখে সংরক্ষণ করা যায়। আর কিসে? লবণ। লবণ দিয়ে সংরক্ষণ করা যায়। আর কি দিয়ে? ফ্রিজে রেখে। ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। আর কি করা যায়? কি দিয়ে সংরক্ষণ করা যায়? মাংস, মাছ রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় না? যায়। শুটকি মাছ আছে, তার মাংস অনেকে রোদে শুকিয়ে রাখে, রেখে সংরক্ষণ করে। তারপরে ইয়েতে রাখা যায়, হিমাগারে, তাই না? আচ্ছা, দুগ্ধজাত খাদ্য, দুধ, মাখন, দই কিভাবে সংরক্ষণ করা যায়? এটাও সেই ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় না, ঠান্ডায় রেখে সংরক্ষণ করা যায়, তাই না? ঠান্ডা স্থানে। শাকসবজি ওই একই অবস্থা, ফলমূল ওই একই অবস্থা, তাই না? তাই তো? আচ্ছা, আমরা এবার দেখি, এখানে একটু খেয়াল করি, এগুলা কি, এখানে কিসের ছবি আছে দেখো তো? চাল, ডাল, গম। চাল, ডাল, গম, এগুলো আমরা কিভাবে, ডাল, গম, এইগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? চাল, ডাল, গম কিভাবে সংরক্ষণ করি? তোমরা গ্রামে দেখো না কিভাবে সংরক্ষণ হয় চাল, ডাল, গম? বস্তায় করে। রোদে শুকিয়ে। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। রোদে শুকাইলে এগুলো সংরক্ষণ করা যায়। রোদে যদি ভিজা থাকে তাহলে কিন্তু আর সংরক্ষণ হয় না, পচন ধরে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। ওকে। ওকে। এবার দেখো এগুলা কি, এটা কি, এগুলা কি? মাংস। মাছ। আর হলো মাংস। এই মাছ মাংস রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। দেখো এগুলো, এই যে রোদে দিয়ে মাছটাকে শুটকি করা হয়েছে, মাংসটাকে রোদে দিয়ে শুটকি করা হয়েছে, মানে মাংসের শুটকি। এগুলো মাছ মাংস রোদে শুকিয়েও সংরক্ষণ করা হয়।
আচ্ছা, এরপরে আমরা দেখি, খেয়াল রাখতে হবে এগুলা কি মাছ, মাছ, দে- মাংস, কি কি আছে দেখো তো। সবজি, ফল, ফল। শাক সবজি আছে, ফলমূল আছে। এলে এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব? ফ্রিজে রেখে ফ্রিজে হ্যাঁ, মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। দেখো, এগুলো আমরা ফ্রিজে বেশ কিছুদিন রাখলে বেশ কিছুদিন এদের আমরা থাকে, এগুলো ভালো থাকে, নষ্ট হয় না। তাহলে সেগুলো আমরা ফ্রিজ থেকে বের করে করে খেতে পারি, এটাও সংরক্ষণ করা যায় একটা উপায়ে। তাহলে ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় নাকি? এখানে দেখো এই একই জিনিস মাছ মাংস এগুলা কি আবার হিমাগারে রেখেও সংরক্ষণ করা যায়। হিমাগারে, হিমাগার চিনো তো? ফ্রিজ, হুম, বড় বড় সেই বরফের ঘর, বড় বড় বরফের ঘর, তাই না? সেখানে বিশাল ঘর থাকে, সেই ঘরকে, সেই ঘরগুলাকে কি করা হয়, ঠান্ডা রাখা হয়। বিদ্যুতের সাহায্যে ঠান্ডা রাখা হয়, মেশিনের সাহায্যে সেই ঘর, ঠান্ডা ঘর যাকে বলা হয় হিমাঘর। এই হিমাগারে আমরা শাকসবজি মাছ মাংস সংরক্ষণে বছরের বিভিন্ন সময়ে বাজারে সরবরাহ করা হয়। এগুলো হিমাগারে রাখা হয় এবং বছরের বিভিন্ন সময়ে বাজারে সরবরাহ করা হয়। এবার দেখো তো এগুলা কি? জ্যাম, জেলি, আচার। জেলি, আচার, জ্যাম জেলি আচার, এগুলা কিসের থেকে তৈরি হয়েছে? আম থেকে। ফল থেকে। ফল থেকে, কিসের থেকে তৈরি হয়েছে? ফল, ফল থেকে তৈরি। এগুলা এই কি পাত্র, এগুলা এই পাত্রগুলা কাঁচের, এই কাঁচের পাত্র, কিন্তু এগুলা হলো বায়ুরোধী। এগুলার যখন এই যে আমি ইয়েটা আটকাবো, মুখটা আটকিয়ে দিব, তখন এগুলো হবে বায়ুরোধী পাত্র। এই বায়ুরোধী পাত্রে জ্যাম জেলি আচার সংরক্ষণ করা হয়। ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার একটু বায়ুরোধী পাত্রে সংরক্ষণ। এগুলো এখানে যখন আমি এই মুখটা আটকিয়ে দিব, তখন এগুলো হয়ে যাবে বায়ুরোধী পাত্র। এই বায়ুরোধী পাত্রে কি হলো, জ্যাম জেলি আচার সংরক্ষণ করা হয়। এগুলো দেখো কি মাছ, মাছ, তাই না? এই মাছগুলা আর এই মাছগুলা দেখো, এই মাছগুলো হয়েছে লবণ দিয়ে রাখা হয়েছিল, লবণ। আর এই মাছগুলো হলো বরফ দিয়ে রাখা। তাহলে লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। লবণ কাটা মাছ বলে যেগুলোকে আমরা লবণ দিয়ে সংরক্ষণ করি, সেই মাছ অনেক দিন রাখা যায়। হাঁড়ি বা এই হাঁড়ির ভিতরে এই মাছগুলো লবণ দিয়ে রাখা হয়, সে মাছ অনেক দিন থাকে। এবং বরফ দিয়েও মাছ অনেক দিন থাকে। তাহলে লবণ দিয়ে বা বরফ দিয়েও মাছ সংরক্ষণ করা হয়। এগুলা দেখো, এই এই যে এগুলা কি, আচার, আমলকির আচার, আমলকি, এগুলো বড়ইয়ের আচার, এগুলো হলো আমের আচার, তাই না? এগুলা কি দিয়ে তৈরি করা হয়? তেল দিয়ে তৈরি করা হয়। তেল লাগে তৈরি করতে, চিনি লাগে, আবার সিরকা দিয়েও তৈরি করে। মানে সিরকা হলো এক ধরনের মানে তরল পদার্থ, সেগুলো দিয়ে তৈরি করে। দেখো এই জ্যাম যে এইগুলা আছে, তাহলে এখানে এই যে এগুলা চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই বড়ই আম ইত্যাদির খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায়। চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই বড়ই আম ইত্যাদি খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায়। বেশিরভাগ তেল দেওয়া হয়। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা দেখো কতগুলা দেয়, এগুলা কি? দুধ, দই, দুধ মাখন, দই মাখন। এই দুধ দই মাখন হলো দুগ্ধজাত খাবার। এগুলো আমরা কি করতে পারি, ফ্রিজের ঠান্ডায় বা ঠান্ডা স্থানে সংরক্ষণ করা হয়। ফ্রিজের ঠান্ডায় বা ঠান্ডা স্থানে, যে কোনো ঠান্ডা স্থানে এগুলো সংরক্ষণ করা হয়। তাহলে আমরা দেখলাম বিভিন্ন খাদ্যদ্রব্য আমরা বিভিন্ন উপায়ে সংরক্ষণ করি, তাই না? হ্যাঁ, জি, তাহলে এই খাদ্য, তাহলে এখানে এখন এই যে খাদ্য সংরক্ষণের উপায়গুলো আমরা বলতে পারি না? আমরা যে শখটা দেখলাম সেই শখটা এখন পূরণ করতে পারি না? এই দেখো, যেই শখটা ছিল, এই যে মাংস গরু মাছ ফ্রিজের ঠান্ডায় হিমাগারে বরফ জমানো ঠান্ডায় শুকিয়ে ইত্যাদি সংরক্ষণ করা যায়। ফ্রিজের দুগ্ধজাত দ্রব্য ফ্রিজের ঠান্ডায় ঠান্ডা স্থানে সংরক্ষণ করি। শাকসবজি ঠান্ডা স্থানে, ফলমূল ঠান্ডা স্থানে শুকিয়ে বা বোতলজাত করি, আর অন্যান্য লবণ দিয়ে সংরক্ষণ, এই বিভিন্ন যেগুলো আমরা দেখলাম। তাহলে আমাদের এখন যে আমরা যে খাদ্য কিভাবে সংরক্ষণ করি এই উপায়গুলো তো আমরা জানতে পারলাম।
খাদ্য সংরক্ষণের উপায়। যে জি স্যার। আচ্ছা, খাদ্য সংগ্রহের উপায়গুলো আমরা যদি এখন লিখতে বলি, এই যে খাদ্য সংগ্রহের উপায় দেখো, শুকিয়ে, লবণ মিশিয়ে, এখানে মিশিয়েটা ঠিক হয়নি, মিশিয়ে একার হবে, বায়ুরোধী পাত্রে বোতলজাত করে, পাত্রে সংরক্ষণ করে, ফ্রিজের ঠান্ডায়, হিমাগারে, বরফ দিয়ে, চিনি, সিরকা বা তেল দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার খাদ্য সংরক্ষণের গুরুত্বটা কি? খাদ্য সংরক্ষণে আমাদের কি লাভ হয়? আমরা খাদ্য ভবিষ্যতের জন্য বাঁচাতে পারি। খাদ্য ভবিষ্যতের জন্য, খাদ্য ভবিষ্যতের জন্য বাঁচাতে পারে। আর কি পারে? যখন ইচ্ছা তখন বের করে খেতে পারি। এই দেখো, খাদ্য সংরক্ষণের গুরুত্বটা কি? খাদ্য সংরক্ষণের অপচয় রোধ ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা, খাদ্যের অপচয় রোধ করা, আর দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা যায়। ঠিক আছে? জি স্যার। আর কি? পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। ওই যখন খাদ্য সংরক্ষণ করলে এই ব্যাকটেরিয়া, পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, এটাকে বাধা দেওয়া হয়। সারা বছর মৌসুমী খাদ্য পাওয়া যায়, সারা বছরই মৌসুমী খাদ্য পাওয়া যায় যদি খাদ্য সংরক্ষণ আমরা করি। অনেক দূরবর্তী এলাকায় সহজে মৌসুমী খাদ্যের সরবরাহ করা যায়। আমরা যে খাদ্যগুলা থাকে সেই খাদ্যগুলো অনেক দূরের এলাকায় আমরা সেটা সরবরাহ করতে পারি। এগুলো হলো খাদ্য সংরক্ষণের গুরুত্ব। ঠিক আছে? বুঝা গেল? কি বুঝতে পেরেছো? জি, বুঝতে পেরেছি। জি স্যার। এই যে এখানে ব্যাকটেরিয়া বানানটা একটু সমস্যা হয়েছে, দেখি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে আমরা যে খাদ্য সংরক্ষণ আমরা কেন করব, আর খাদ্য সংরক্ষণ কি, খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি বা প্রয়োজনীয়তা কি, এটা তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা তোমাদের বই বের করে এই যে যেই পড়াটুকু আছে এই পড়াটুকু তোমরা একটু দেখো। সারসংক্ষেপ কত পৃষ্ঠায় আছে এটা? কি আমার কথা শুনতে পাচ্ছ? ৪৩ পৃষ্ঠা। হ্যাঁ, ৪৩ পৃষ্ঠায় এটা। এইবার এইখানে তোমরা দেখলে আমরা এখন যে যে আলোচনাটুকু করলাম সেই আলোচনাটুকু তোমরা এখান থেকেই পাবে। এখান থেকে তোমরা এই আলোচনাটুকু পাবে। তা তোমরা সবাই আজকের আলোচনা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার তোমাদের এই যে এই আজকের বাড়ির কাজ, এটা তোমরা ইয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। পারবে তো প্রশ্নগুলো? এই যে আমি আজকে যে আলোচনা করছি এর মধ্যে আছে, অবশ্যই পারবে নাকি? জি স্যার। ওকে। তো এরপরে বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমাদের কত, এই যে আগের পড়া 20-21 পৃষ্ঠা, 20-21 পৃষ্ঠায় তোমরা পড়বে। আর ধর্ম নৈতিশিকা 82 থেকে 85 পৃষ্ঠা। কি শুনতে পেয়েছো? জি স্যার। কি বললাম বলো তো? এই বাংলাদেশ বিশ্ব পরিচয় 20 আর 21 পৃষ্ঠা, তাই না? আর ধর্ম নৈতিক শিক্ষা হলো 82 থেকে 85 পৃষ্ঠা। ওকে। ওকে। জি স্যার। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আচ্ছা।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।